আচ্ছা, ভাবুন তো, চোখের সামনে একটা জ্যান্ত মানুষের শরীরে যদি একটু একটু করে পচন ধরতে শুরু করে, অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সব রিপোর্ট বলছে মানুষটা একদম সুস্থ, কেমন লাগবে? আজকের এই এক্সপ্লেনারে আমরা এমনই এক হাড় হিম করা মেডিকেল আর সুপার ন্যাচারাল মিস্ট্রি ডিকোড করতে চলেছি। আমরা ব্যবচ্ছেদ করব নলি কাটার মানতের, কিভাবে একটা সাধারণ গলার ইনফেকশন সোজা এক প্রাচীন তন্ত্রের অভিশাপে গিয়ে ঠেকল। চলুন একেবারে তার গভীরে যাওয়া যাক। দেওয়ালের পলেস্তারা যেভাবে খসে পড়ে, গলার চামড়া ঠিক সেভাবে উঠে আসছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা কোনো মেটাফোর বা রূপক নয়। অন্বেষা নামের এক ভয়েস আর্টিস্টের গলার আক্ষরিক অবস্থা ছিল এটা। মানে একটা রেকর্ডিং স্টুডিওতে দিব্যি কাজ চলছে, আর হঠাৎ করে এই বীভৎস ঘটনা। প্রথমে কাশি, তারপর রক্ত, আর তারপর গলার এই অবস্থা। পুরো স্টুডিওতে একেবারে স্তব্ধ। কিন্তু আসল হরর তো তখনও শুরুই হয়নি। এই অজানা রোগটা ঠিক কতটা স্পিডে ছড়ালো সেটা শুনলে শিউরে উঠবেন। এই দেখুন, প্রথম দিনে জাস্ট গলায় একটু সুরুসুরি আর কাশি, কিন্তু মাত্র এক সপ্তাহের মাথায় সোজার রক্তবমি আর লালচে ক্ষত। আর সবচেয়ে ভয়াবহ ফেজটা আসে ঠিক 2 সপ্তাহের মাথায়। গলার চামড়া আক্ষরিক অর্থে খসে পড়তে শুরু করে, সাথে পচা দুর্গন্ধ আর সাদা পোকা। কিন্তু ক্যাচটা কোথায় জানেন? এই পুরো সময়টায় ডাক্তারদের করা সমস্ত ব্লাড টেস্ট, ইন্টারনাল স্ক্যান, সব কিছুর রিপোর্ট একদম নর্মাল। মানে সায়েন্সের কাছে এর কোনো উত্তরই নেই। তাহলে এই পচনটা ধরছে কোত্থেকে? সায়েন্স যখন হাত তুলে নেয়, তখন উত্তর খুঁজতে আমাদের যেতে হয় হারিয়ে যাওয়া তন্ত্র নামের এক প্রাচীন নিষিদ্ধ বইয়ের পাতায়। আর সেখানেই পাওয়া গেল এই অদ্ভুত নামটা, মুখবিনা চণ্ডা। ইনি হলেন এক প্রাচীন তান্ত্রিক দেবী। বিশ্বাস করা হয় 18 বছরের কোনো কুমারী মেয়ের গলার হাড় যদি এই দেবীকে নিবেদন করা হয়, তবে তিনি উপাসকের রাস্তার কাঁটা হয়ে দাঁড়ানো যে কোনো মানুষের গলায় ঠিক এভাবেই পচন ধরিয়ে দেন। আর অন্বেষা সিমটমগুলো একদম ডট টু ডট মিলে যাচ্ছে এই অভিশাপের সাথে, কোনো ভুল নেই। এখন প্রশ্ন হলো, এই ডার্ক ম্যাজিকটা আসলে পারফর্ম করা হয় কিভাবে? এটা তো আর সাধারণ ম্যাজিক ট্রিক নয়, রীতিমতো একটা নারকীয় যজ্ঞ। স্টেপ 1, প্রথমেই দরকার ওই 18 বছরের কুমারীর হাড়, যা এক্ষেত্রে একটা অসহায় ভিখারি মেয়েকে খুন করে জোগাড় করা হয়েছিল। এরপর স্টেপ 2, তান্ত্রিক নিজের জিভ কেটে রক্ত বের করবে, আর সেটা মেশাবে মাটি, তেল আর সিঁদুরের সাথে। আর ফাইনাল স্টেপ, ওই অভিশপ্ত মাটি আর চাল ছড়িয়ে দিতে হবে শিকারের বাড়ির ঠিক আশেপাশে। আর সবচেয়ে শকিং পার্টটা হলো, অন্বেষার ক্ষেত্রে এই পুরো রিচুয়ালটা করা হয়েছিল একদম ওরি বাড়ির পেছনের জঙ্গলে, লিটারালি ওর ব্যাকইয়ার্ডে। আর এই পুরো মাস্টার প্ল্যানের পেছনে মাস্টারমাইন্ড কে জানেন? জটি পাগলি। ইনি কিন্তু কোনো পাড়ার সাধারণ তান্ত্রিক নন। 150 বছরেরও বেশি পুরনো এক জমাট বাঁধা অন্ধকারের নাম এই জটি পাগলি। সাথে ঘোরে সবুজ চোখের একটা কালো বেড়াল। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, জটি পাগলি কিন্তু টাকার বিনিময়ে কাজ করে না। ওর পারিশ্রমিক হল সিসিলিয়ান জেলির মতো হাইলি পোটেন্ট সব নিষিদ্ধ ড্রাগস। আর সেই নেশার ঘোরকেই কাজে লাগিয়ে অন্যের জীবনে ও ডেকে আনে এই চরম মৃত্যুবান। অধ্যায় 1, হিংসার শারীরবৃত্তীয় রূপ। কেন এই অভিশাপ? এখন আসল পয়েন্টে আসি। সুপারন্যাচুরাল তো বুঝলাম, কিন্তু সাইকোলজিক্যাল কেনটা কি? মানে একজন নিজের বোনের সাথে এমন ভয়াবহ কিছু কিভাবে করতে পারে? অন্বেষার প্রেমিক মৈনাকের খুব সুন্দর একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছে, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা বিপিডি। সহজ কথায়, এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে মানুষ একা হয়ে যাওয়ার তীব্র ভয়ে ভোগে, মুড মারাত্মকভাবে সুইং করে আর নিজের বা অন্যের ক্ষতি করে বসে। বর্ষার ক্ষেত্রে ছোটবেলা থেকে জমে থাকা একরাশ অবহেলা আর একাকিত্ব ওর মনটাকে এমনভাবে ভেঙে দিয়েছিল যে নিজের বোনকেই ও চরম শত্রু ভাবতে শুরু করে। এখানে আমরা মানুষের মনের দুটো একদম অপোজিট দিক দেখতে পাচ্ছি। স্ক্রিনের বাঁদিকে দেখুন অন্বেষার কলিগ শ্রীতমার প্রফেশনাল জেলেসি। শ্রীতমা অন্বেষার কাজগুলো হাতাতে চাইত ঠিকই, কিন্তু দিনের শেষে শিল্পের প্রতিও রেসপেক্ট ছিল। আর ওই জেলেসিটাই পরে সিম্পেথি আর ভালোবাসায় বদলে যায়। কিন্তু ডান দিকে বর্ষার মারাত্মক হিংসা। এখানে কোনো রেসপেক্ট নেই, কোনো লজিক নেই, আছে শুধু একটা গভীর অন্ধকার ঘৃণা। অন্বেষার অস্তিত্বটাকেই পৃথিবী থেকে একেবারে মুছে ফেলার এক ডেসপারেট জেদ। কিন্তু ঠিক কোন পয়েন্টগুলো বর্ষাকে এই খাদের কিনারায় ঠেলে দিল, চলুন দেখিনি। প্রথমত, ছোটবেলা থেকেই বাবা মায়ের সমস্ত অ্যাটেনশন আর আদর ওই অন্বেষার দিকেই ছিল।
দ্বিতীয়ত, পৈতৃক সম্পত্তিতে দুজনের সমান ভাগ, যেটা বর্ষার ইগোতে মারাত্মক আঘাত করেছিল। আর ৩ নম্বর এবং সবচেয়ে বড় ট্রিগারটা হলো ময়নাক। বর্ষা যাকে পাগলের মতো ভালোবাসত, সেই ময়নাকও বর্ষাকে রিজেক্ট করে অন্বেষার দিকেই ঝুঁকে পড়ে। আর জাস্ট এই জায়গাটাতেই বর্ষার মাইন্ড পুরোপুরি স্ন্যাপ করে যায়। একটা সাধারণ সিবলিং রাইভালরি রাতারাতি পাল্টে যায় ডেথ সেন্টেন্সে। অধ্যায় ২ অভিশাপ খণ্ডন আলো বনাম অন্ধকার। এই ন্যারেটিভে দুটো সম্পূর্ণ আলাদা শক্তির খেলা চলছে। ছকটা দেখলেই বুঝতে পারবেন। একদিকে রয়েছে জটি পাগলি, পিওর ডার্কনেস, ধ্বংস আর চরম স্বার্থপরতার একটা রূপ। সে শুধু নেশা বা স্বার্থের বিনিময়ে অন্যের ক্ষতি করতে জানে। আর ঠিক এর উল্টো দিকে আছেন আগমবাগীশ ভবতারণ। তিনি কিন্তু আলো আর প্রোটেকশনের প্রতীক। কোনোরকম পারিশ্রমিক ছাড়া একদম নিঃস্বার্থভাবে তিনি তোমাকে গাইড করেন কিভাবে এই অন্ধকারকে হারানো যায়। ইটস লাইক দ্য আল্টিমেট ব্যাটল বিটুইন গুড অ্যান্ড ইভিল। আর ভবতারণের বলা এই একটা কথা পুরো গেমটা চেঞ্জ করে দেয়। উনি বলেছিলেন, সবচেয়ে বড় তন্ত্র হলো ভালোবাসা, এর চেয়ে বড় কোনো জাদু নেই। মানে বুঝতে পারছেন, উনি শ্রীতমাকে রিয়েলাইজ করালেন যে অন্বেষার প্রতি ওর মনে যে নতুন ভালোবাসা আর স্নেহ তৈরি হয়েছে, সেটাই হলো আসল অ্যান্টিডোট। পিওর হেট্রেড বা ঘৃণাকে হারাতে গেলে একমাত্র সত্যিকারের ভালোবাসা আর স্যাক্রিফাইস দিয়েই সেটা সম্ভব। এটাই সেরা তন্ত্র। এই ফাইনাল শোডাউনের জন্য ভবতারণ শ্রীতামাকে কয়েকটা অদ্ভুত কিন্তু পাওয়ারফুল জিনিস দিয়েছিলেন। ধরুন, একটা নরকঙ্কাল আঁকা ছুরি, যেটা চরম কোনো মুহূর্তের জন্য রাখা, সাথে একটা লাল রুদ্রাক্ষ, যাতে বর্ষার ব্ল্যাক ম্যাজিক ডিরেক্টলি শ্রীতামাকে ছুতে না পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়েপনটা হলো একটা নীল রুদ্রাক্ষ। এই নীল রুদ্রাক্ষটার কাজই হলো অন্বেষার শরীরের ওই অভিশাপ আর পচনটাকে একটা স্পঞ্জের মতো শুষে নেওয়া। এরপর যা হয় সেটা কোনো থ্রিলার মুভির ক্লাইম্যাক্সের চেয়েও কম নয়। অন্বেষার ওই পচা গন্ধওয়ালা অন্ধকার ঘরে বর্ষা যখন একেবারে ফাইনাল বলিটা দেবার জন্য তৈরি, ঠিক সেই মুহূর্তে শ্রীতমা ওই নীল রুদ্রাক্ষটা ছুঁড়ে অভিশাপের প্রসেসটা আটকে দেয়। স্টেপ 2তে কোনো উপায় না দেখে শ্রীতমাকে ওই নরকঙ্কাল আঁকা ছুরিটা বর্ষার গলায় বসিয়ে দিতে হয়। যজ্ঞ ওখানেই শেষ। আর ফাইনাল স্টেপ, ওই নীল রুদ্রাক্ষটা অন্বেষার গলার ক্ষতের ওপর রাখতেই ম্যাজিকের মতো সেটার সমস্ত দূষিত রক্ত আর পোকা শুষে নেয়। লিটারেলি একটা প্রাণের বিনিময়ে আরেকটা প্রাণ ফিরে আসে। অধ্যায় ৩ অভিশাপের অবশিষ্টাংশ শেষ পরিণতি। সব তো মিটে গেল, তাই না? কিন্তু মাথার ভেতর ঘুণ পোকা, এই কথাটা শুনলেই গায়ে কাটা দেয়। ঘটনার ঠিক ১ বছর পরের কথা। অন্বেষা এখন সুস্থ, আবার কাজেও ফিরেছে। কিন্তু একদিন একা রাস্তায় হাঁটার সময় সে স্পষ্ট শুনতে পায় তার মৃত দিদির গলা। বর্ষা তো প্রমিস করেছিল, তোর মাথার ভেতর ঘুণ পোকার মতো আমি ঘুরে বেড়াবো। ফিজিক্যাল পচনটা হয়তো থেমে গেছে, কিন্তু অন্বেষার মনের ভেতর বর্ষা যে ছায়াটা রেখে গেছে, সেটা কি আদেও কোনোদিন মোছা সম্ভব? আর ঠিক এখানেই আমাদের এই পুরো অ্যানালিসিসটা এসে দাঁড়ায় একটা বিশাল প্রশ্নের সামনে। অভিশাপ কি সত্যিই কেটেছে, নাকি এটা শুধু মনের ভেতর একটা নতুন রূপ নিয়েছে? দেখুন, তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক এগুলো হয়তো বাইরে থেকে আটকানো যায়, কিন্তু কাছের মানুষের দেওয়া আঘাত, ওই ট্রমা, ওই বিট্রেয়াল, এগুলো মনের এত গভীরের শিকড় চাড়িয়ে দেয় যে সেখান থেকে বেরোনো হয়তো আক্ষরিক অর্থেই অসম্ভব। মানুষের মনের এই অন্ধকার কিন্তু প্রাচীন অভিশাপের চেয়েও ১০০০ গুণ বেশি ভয়াবহ হতে পারে, তাই না? ব্যাপারটা ভেবে দেখবেন। আজকের এক্সপ্লেনার এই পর্যন্তই।